পানির উপরে ভাসমান এই নিষ্প্রাণ হাঁসগুলোর আচরণ বুঝতে পারলে আপনি ভূমিকম্পর সকল বিষয়ে বুঝতে পারবেন। প্রাকৃতিক সকল দুর্যোগের মধ্যে ভূমিকম্প অনেক বেশি কমন একটি ব্যাপার। গড়ে প্রতিদিন প্রায় ৫৫টি ভূমিকম্প হয়ে থাকে, যা আমরা প্রায়ই অনুভব করে থাকি না। কিন্তু এই ভূমিকম্প অনেক সময় অনেক বড় পর্যায়ে হয়ে থাকে এবং এই ভূমিকম্প কোথায় এবং কত বড় আকারে হচ্ছে তার উপর নির্ভর করে অনেক বড় বড় সুনামি হয়ে থাকে, যা মানুষের জীবনকে বিপর্যয়ের দিকে নিয়ে যায়। অন্য সব প্রাকৃতিক দুর্যোগের যেমন পূর্বাভাস থাকে, কিন্তু ভূমিকম্পের কোনো পূর্বাভাস পাওয়া যায় না, যার কারণে এটি অন্য সব প্রাকৃতিক দুর্যোগের চেয়ে অনেক বেশি প্রাণঘাতী। কিন্তু কোথায় কোথায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তা অনেক আগে থেকেই বোঝা যায়। আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আপনারা দেখছেন স্টোরি টেলিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পৃথিবীর সবচেয়ে উপরিভাগের নাম হচ্ছে ক্রাস্ট, আর এই ক্রাস্টের উপরই আমাদের স্থলভাগ, জল সব কিছু বিদ্যমান। আর এই ক্রাস্ট অনেকগুলো টেকটনিক প্লেট হিসেবে বিভক্ত, আর এর নিচের অংশের নাম হচ্ছে ম্যান্টল, যা একদম জেলির মতো থকথকে। অর্থাৎ এই কথায় বলতে গেলে একদম জেলির মতো একদম থকথকে একটি ম্যান্টল, যার উপর টেকটনিক প্লেটগুলো ভাসমান অবস্থায় রয়েছে, ঠিক যেমন পানিতে ভাসমান এই হাঁসগুলির ন্যায়। এইবার এই ম্যান্টল যেমন নড়াচড়া করলে টেকটনিক প্লেটগুলোর সংঘর্ষ ঘটে, তেমনি এবার যদি পানিগুলোকে আমরা একটু নড়াচড়া করি, তাহলে দেখা যাক হাঁসগুলোর মধ্যে কীরকম সংঘর্ষ সৃষ্টি হয়। প্রথমত, হাঁসগুলি একে অপরটির চেয়ে দূরে সরে যেতে পারে, যার ফলে আমরা বুঝতে পারি বিভিন্ন প্রকার গিরিখাতের সৃষ্টি হয়, বা বিভিন্ন প্রকার বড় বা ছোট এমনকি আগ্নেয়গিরিগুলোর সৃষ্টি কিন্তু এভাবেই হয়েছিল। এইবার দুটি হাঁস যদি পরস্পরের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়, তবে কি হবে? এই বিষয়টি টেকটনিক প্লেটের মধ্যে হয়ে থাকে, যার ফলে পৃথিবীতে বড় বড় পাহাড়ের সৃষ্টি হয় এবং যে শিলাগুলো, এই শিলার স্তরগুলো ভাঁজ হয়ে যায় এবং সেখানে বড় বড় পাহাড়ের উৎপত্তি হয়। মাউন্ট এভারেস্ট মূলত এই পদ্ধতিতেই উৎপন্ন হয়েছিল এবং মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রতিনিয়তই ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, কেননা টেকটনিক প্লেটগুলোর মাঝে সংঘর্ষ হওয়ার ফলে এর উচ্চতা প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে, যার ফলে দেখা যায় বছরে প্রায় 4 মিলিমিটার পর্যন্ত এভারেস্টের উচ্চতা বেড়ে যায়। তৃতীয়ত, যে সংঘর্ষটি হতে পারে তা হচ্ছে পাশাপাশি সংঘর্ষ। একই দিকে অথবা বিপরীত দিকে ভিন্ন ভিন্ন বলের কারণে এই সংঘর্ষটি হয়ে থাকে। তুরস্ক এবং সিরিয়াতে মূলত এই কারণেই বিভিন্ন প্রকার সংঘর্ষ বা ভূমিকম্প হয়ে থাকে। তুরস্কে অবস্থিত অ্যানাটোলিয়া প্লেট, যা একটি ছোট টেকটনিক প্লেট, এবং এটি অপর পাশে অবস্থিত ইউরেশিয়া প্লেটের সাথে একটু বাধা অনুভব করে এবং এর নিচের দিকে একটা চাপ অনুভব করে, এবং অপর পাশে অ্যারাবিয়ান এবং আফ্রিকান প্লেটের কারণে এটি উপর দিকে চাপ অনুভব করে এবং যেটি বাম দিকে সরে যেতে চায়, এবং এর মধ্যে বিদ্যমান শক্তি ধীরে ধীরে জমিয়ে থাকে এবং সেটি কোনো একটা সময় একসাথে রিলিজ করে, যার কারণে সেখানে বড় কোনো ভূমিকম্প হয়ে থাকে। এরপর চতুর্থত, একটি হাঁস যদি অপর একটি হাঁসের নিচে পড়ে থাকে, তবে একটি হাঁস নিচে থাকবে এবং অপর হাঁসটি এর উপর দিয়ে লেপ্টে পড়ে যাবে। ঠিক এই বিষয়টি হয়ে থাকে টেকটনিক প্লেটের ক্ষেত্রে। একটি টেকটনিক প্লেট যদি নিচের দিকে অবস্থান করে এবং সেটি যদি অনেক নিচে এবং অপরটি যদি অনেক উপরে অবস্থান করে, তবে একটি অপরটির উপর হয়ে যাবে এবং সেখানে অনেক বড় একটি ভূমিকম্প হতে পারে, যা ইউজুয়ালি দেখা যায় বিভিন্ন মহাসাগরের তলদেশে, এবং সেখানে বড় বড় সুনামি মূলত এই ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়। আবার 2010 সালে চিলিতে প্রায় 8.8 মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়, যা হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমার চেয়েও 37,000 গুণ বেশি শক্তিশালী ছিল। এবং এখন প্রশ্ন হচ্ছে, টেকটনিক প্লেটগুলোর যে নড়াচড়া বছরে প্রায় 10 সেন্টিমিটার, তাহলে টেকটনিক প্লেটগুলো এত ধীরগতি সম্পন্ন হওয়ার পরেও এত বড় বড় দুর্ঘটনা কীভাবে ঘটে? এক্ষেত্রে আমরা সবাই জানি, কোনো কিছুর ভর যদি অনেক বেশি হয়ে থাকে, তার গতি যদি কমও হয়, তবে তার ভরবেগ অনেক বেশি হবে। যেমন আমরা এই জাহাজটির ক্ষেত্রে কল্পনা করতে পারি, এটি অনেক ধীরগতি সম্পন্ন হয়ে রয়েছে, কিন্তু এর ভর অনেক বেশি, যার কারণে এখানে বড় একটি ইফেক্ট তৈরি হচ্ছে। আবার টেকটনিক প্লেটগুলোতে একদম সরাসরি যে কোনো একটা দুর্ঘটনা হবে তা কিন্তু নয়। টেকটনিক প্লেটগুলোতে প্রথমত ধীরে ধীরে কিছু শক্তি জমা হতে থাকে, এবং কোনো একটা সময় গিয়ে পরবর্তীতে এই শক্তিগুলো একসাথে এরকম বড় একটা রিলিজ হয়, যার কারণে সেখানে বড় একটি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এইবার সকল শক্তি একত্রে রিলিজ হবে, এই বিষয়টি বলতে কী বোঝানো হয়েছে? মনে করুন একজন মানুষ তার দুটি হাত নিয়ে একত্রে ধরে রয়েছে এবং সে তার হাত প্রচুর শক্তির মাধ্যমে ছাড়ানোর চেষ্টা করছে। তখন এর ফলে প্রচুর পরিমাণে বিভব শক্তি তার হাতের মধ্যে জমা হবে, কিন্তু হাত দুটি যখন পরস্পর থেকে আলাদা হয়ে যাবে, অর্থাৎ ছেড়ে যাবে, তখন সেখানে প্রচুর পরিমাণে বিভব শক্তি একত্রে রিলিজ হবে। ঠিক এই বিষয়টি হয় টেকটনিক প্লেটের ক্ষেত্রে। সব শক্তি একত্রে টেকটনিক প্লেটের মধ্যে জমা হয় এবং পরবর্তীতে সব শক্তি একত্রে রিলিজ হয়, যার ফলে সেখানে ভূমি হালকা কেঁপে ওঠে। আর এই বিষয়টিকে আমরা বলে থাকি ভূমিকম্প।
আর মহাসাগরের মধ্যে বিদ্যমান ওশেনিক প্লেট যখন কন্টিনেন্টাল প্লেটের মধ্যে ঢুকে যায় তখন সেখানে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় এবং অনেক সময় পরে শক্তি যখন সব একত্রে রিলিজ হয় তখন সেখানে ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পটি মহাসাগরের মধ্যে উৎপন্ন হওয়ার কারণে সেখানে মাটি অনেক কেঁপে যায় এবং সেখানে মাটি কাঁপার কারণে পানিগুলো অনেক বড় বড় ঢেউ সৃষ্টি করে যা পরবর্তী সময়ে সুনামি আকার রূপ নেয়। এর ফলে উপকূলীয় এলাকাগুলোতে বিদ্যমান সকল ঘরবাড়িগুলো ধ্বংস হয়ে যায় যা আমাদের অনেক ক্ষতি করে। এখন ভূমিকম্পের সময় পৃথিবীতে সবচেয়ে প্রথমে আসে প্রাইমারি ওয়েভ বা পি ওয়েভ, যা বেশি শক্তিশালী না হয় অনেক ক্ষতি করতে পারে না। কিন্তু পরবর্তী সময়ে আসে সেকেন্ডারি ওয়েভ বা এস ওয়েভ, যা অনেক শক্তিশালী এবং এর ফলে সকল ধ্বংসযজ্ঞ সম্পন্ন হয়ে থাকে। এখন প্রশ্ন আসতেই পারে প্রাইমারি ওয়েভ কখন আসছে বা কখন সংঘটিত হচ্ছে, তার উপর নির্ভর করে আমরা এস ওয়েভ কখন আসবে তা ইন্ডিকেট করতে পারি। কিন্তু এই দুটি ওয়েভে সংঘটিত হওয়ার মধ্যবর্তী সময় খুবই সামান্য, যার ফলে পি ওয়েভকে ইন্ডিকেট করতে পারলেও এস ওয়েভ আসার পূর্বে আমরা কাউকে সতর্কতার বার্তা জানাতে পারবো না এবং ভূমিকম্পের মাধ্যমে উৎপন্ন ক্ষতি আমাদের পক্ষে কমানো সম্ভব না। কিন্তু এক্ষেত্রে জাপান অনেকটা এগিয়ে। তারা যখনই পিএফ কালেক্ট করতে পারে সাথে সাথে তারা বিভিন্ন প্রকার রেড সিগন্যাল, স্মার্টফোনে নোটিফিকেশন এবং রেড অ্যালার্ট জারি করে, যার মাধ্যমে কিছুটা হলেও সতর্কতা জানানো যায় এবং ক্ষতিগ্রস্ত কিছুটা হলেও কমানো পসিবল হয়। এই ভূমিকম্প নিয়ে বিজ্ঞানীরা নানান গবেষণা চালিয়ে যাচ্ছে যে কীভাবে এর পূর্বাভাস পাওয়া যায় এবং সবাইকে সতর্কতা করা যায়, কিন্তু এর কোনো পূর্বাভাস এখনও পাওয়া যায়নি। যার কারণে বিজ্ঞানীরা আমাদের বলেন যে আমাদের সব বাসস্থানগুলো এমনভাবে তৈরি করতে যা ভূমিকম্প সহনীয় হয়। আর এই বিষয়ে আমরা কতটা এগিয়ে যাচ্ছি তা এখনও অনেক সন্দেহযুক্ত। তাই আমাদের অবশ্যই জানা উচিত যে ভূমিকম্পের সময় আমাদের কী কী করণীয়। যেমন আপনি যদি ঘরের ভিতরে থাকেন তাহলে বড় কোনো টেবিল এর নিচে দিতে পারেন, বা বড় কোনো টেবিল না থাকলে বড় কোনো খুঁটির পিছনে আপনি মাথার উপর হাত দিয়ে বসে পড়তে পারেন। এক্ষেত্রে আপনি যদি গাড়ির ভিতরে থাকেন তবে গাড়ির ভিতরে অবস্থান করতে পারেন, তাহলে কিছুটা সুরক্ষা পাবেন। আর ভূমিকম্পের পর কোনোভাবেই গ্যাস লাইট জ্বালানোর চেষ্টা করবেন না, কেননা ভূমিকম্পের সময় গ্যাস লাইনে কোনো সমস্যা হলে তা বড় কোনো বিস্ফোরণ সৃষ্টি করতে পারে। সর্বোপরি ভূমিকম্পের সময় অনেক শান্ত থাকতে হবে এবং প্রত্যেকটা কাজ সুষ্ঠুভাবে করতে হবে। এই বিষয়গুলি অবশ্যই আপনাদের বাড়িতে থাকা বাচ্চাদের শেখাবেন, যাতে আপনারা না থাকলেও এই বিষয়গুলি ছোটো বাচ্চারা ভালোভাবে করে উঠতে পারে এবং তারা এই ঝুঁকির সময় বেঁচে থাকতে পারে। আর টেকটনিক প্লেটের সংযোগস্থলেই কিন্তু ভূমিকম্পের সম্ভাবনা বেশি হয়ে থাকে। যেমন বাংলাদেশ কিন্তু 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থল, যেমন ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা, এই 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থল বাংলাদেশ। তাই এখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিজ্ঞানীরা নানান গবেষণা করার মাধ্যমে বলেন যে গত কয়েকশো বছরের মধ্যে বড় কোনো ভূমিকম্প সংঘটিত হয়নি, যার ফলে এই টেকটনিক প্লেটগুলোর সংযোগস্থলে প্রচুর পরিমাণে শক্তি একত্রিত হয়ে রয়েছে এবং যে কোনো সময় শক্তি একত্রে রিলিজ হতে পারে। কিন্তু একটা সমস্যা যা আমাদের জন্য কোনোভাবেই ভালো নয়, এটি হলে আমাদের দেশের জন্য অনেক ক্ষতি হবে, কেননা আমাদের দেশের প্রত্যেকটি স্থাপনা ভূমিকম্প সহনীয় নয়, যা আমাদের অনেক ক্ষতি করবে।